দর্শক সবার প্রতি শুভ কামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুসহাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ড্রিক পিকচার লাইব্রেরি ও সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের যৌথ আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে 11তম আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ছবি মেলা। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর, আলিয়াস প্রসেস ঢাকা, দৃকপাত ভবন ও জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে। ছবি মেলা চলবে 31 জানুয়ারি পর্যন্ত। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে 79 জন শিল্পীর 355টি চিত্রকর্ম নিয়ে আর্ট অ্যাফোর্ডেবল ফেস্টিভ্যাল চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। 9/4 ব্লক ডি লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে মোহাম্মদ কিবরিয়ার অপ্রদর্শিত ও স্বনির্বাচিত 84টি শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী মোহাম্মদ কিবরিয়া। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 26 জানুয়ারি পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে গোলাম মুক্তাদিরের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। শোন, তোর বোনের, তোর মায়ের, সবার সাইকোলজি আমার পড়া শেষ। হ্যাঁ, এরা কেউ কারো ভালো দেখতে পায় না। আর ওই যে মুঠো ভর্তি করে তুমি বাতাস নিয়ে আসতে আর বলতে এই নে পানি খা, আর আমি ঢক ঢক করে সে বাতাস পানি খেতাম। রাত 9:30 থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের পরিচালনায় মমতাজ হার্বাল প্রেজেন্টস সিক্রেট বিউটি এক্সপার্ট। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান এলাগন গান শোনাবার। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। ড্রিক পিকচার লাইব্রেরি ও সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের যৌথ আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে 11তম আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ছবি মেলা। প্রিয় দর্শক, ছবি মেলা নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন উৎসবটির পরিচালক ASM রেজাউর রহমান। শুভ সকাল ভাইয়া। শুভ সকাল। কেমন আছেন? এই তো ভালো আছি। আমার কাছে মনে হয় ভালো থাকার পরিমাণটা একটু বেশি, কারণ 11তম আলোকচিত্র উৎসব হচ্ছে, আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব হচ্ছে। যেহেতু এটা 11তম বারের মতন অনুষ্ঠিত হচ্ছে, সুতরাং সবকিছু মিলে একটু জানতে চাইবো আপনার কাছে যে কেমন যাচ্ছে উৎসবটি। ঢাকা শহর এখন আলোকচিত্রীদের মিলন মেলা হয়ে গেছে। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যেমন অনেক কিছু হচ্ছে, একই সাথে সারা পৃথিবী থেকে আলোকচিত্রীরা কিন্তু এসছেন। এটা খুব মজার ব্যাপার। বাংলাদেশের তো অনেক কিছু নেই গর্ব করার, কিছু জায়গায় বাংলাদেশের কিন্তু শক্তপোক্ত অবস্থান আছে, তার মধ্যে আলোকচিত্র একটা। পৃথিবীর মানুষজন অপেক্ষা করে থাকে কবে ছবি মেলা হবে এবং কবে তারা দেখতে যাবে। এই মুহূর্তে ঢাকা শহরে 5টি জায়গায় আলোকচিত্র দেখানো হচ্ছে। আমি সেটা নিয়ে আমরা আলাপ করব। একটু শুনি না, আপনার কাছেই শুনি যে 5টি জায়গায় আলোকচিত্র প্রদর্শনী হচ্ছে, সুতরাং কোথায় কোথায় হচ্ছে এবং কিভাবে আসলে অর্গানাইজ করলেন পুরোটা? মূল জায়গা হচ্ছে আমরা তৈরি করেছি হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। এখানে 3য় তলা পুরো ফ্লোর জুড়ে কাজ হচ্ছে। আমাদের আর্টিস্টিক ডিরেক্টর মুনিম ওয়াসিফ এবং সরকার প্রতীক এই প্রদর্শনীগুলোকে সাজিয়েছেন। একটা গুরুত্বপূর্ণ প্রদর্শনীর কথা আমি এখানে বলতেই চাই, সেটি হচ্ছে প্যালেস্টাইনি আন্দোলনকে নতুন করে দেখা, নতুন করে শেখার জন্য আমরা একটা প্রদর্শনী রেখেছি, যেখানে ইয়াসমিন ইদ সাব্বাগ নামে একজন ভদ্রমহিলা, লেবাননি একজন শিল্পী, উনি এই অংশটা তৈরি করেছেন বাংলাদেশি দর্শকদের জন্য, যেখানে প্যালেস্টাইনিদের আন্দোলনকে যেমন নতুন করে দেখার সুযোগ রয়েছে, আবার একই সাথে আন্দোলনের সাথে আপনার সহমর্মিতা, আপনার সংহতি প্রকাশ করার সুযোগ রয়েছে। আমি জানি না আপনারা খেয়াল করেছেন কিনা, এবার ছবি মেলার মূল ছবি যেটা পোস্টারে যাচ্ছে, অন্যান্য জায়গায় ব্যবহার হচ্ছে, সেটি কিন্তু একজন প্যালেস্টাইনি নারী যিনি তার চোখ হারিয়েছেন
শেলের আঘাতে প্যালেস্টিনিয়ানের ছবি তুলেছেন, পোর্ট্রেট তুলেছেন, যারা আহত হয়েছে বিভিন্নভাবে এবং যারা তাদের ঘরকে ছেড়ে চলে গিয়েছেন। এটা অসাধারণ একটা গল্প। আর আমি পরবর্তী প্রদর্শনীটা আমি বলবো খুব গুরুত্বপূর্ণ প্রদর্শনী বাংলাদেশ জাতীয় জাদুঘরে, যেখানে আমরা প্রতি বছর বাংলাদেশের একজন প্রথিতযশা শিল্পীর কাজ দেখাই। আমরা এর আগে দেখেছিলাম সাইদা খানমকে, এর আগে রশিদ তালুকদারকে দেখেছিলাম, এবার সেই পথ ধরে আমরা আমানুল হককে দেখাচ্ছি। আচ্ছা, আমানুল হকের কাজ যারা আমাদের যাদের বয়স একটু বেশি তারা জানেন, বিচিত্রা নামে একটা পত্রিকা ছিল এবং সেখানে আমার দেশ চিত্রমালা নামে একটা সিরিজ হতো। উনি সব সময় সেটার কভারগুলো করতেন, কিন্তু এর বাইরে তার অনেক কাজ আছে, সেই কাজগুলো আমাদের দেখা হয়নি। আমরা এই বছর জাতীয় জাদুঘরে সেই প্রদর্শনীর মধ্য দিয়ে আমানুল হককে নতুন করে চেনাতে চেষ্টা করেছি। বাহ। এবং বাচ্চাদের জন্য আপনাদের একটা আয়োজন রয়েছে। জি, সেটাতে আসি সবশেষে। আমাদের তৃতীয় ভেন্যু হচ্ছে দৃকপাট ভবন। দৃকপাট ভবনে একজন ভারতীয় কিউরেটর তানভি মিশ্রা, উনি আমাদের এই দক্ষিণ এশীয় অঞ্চলের এই বর্ডার ভিত্তিক যে টানাপোড়েন আছে সেটাকে নিয়ে উনি একটা প্রদর্শনী ডিজাইন করেছেন। এটি দৃকপাট ভবনের লেভেল 2তে এবং বেসমেন্টে হচ্ছে। কিন্তু খুব ইন্টারেস্টিং একটা প্রদর্শনী এই বিল্ডিংয়ে আছে, এই দালানেই আছে দৃকপাট ভবনে, সেটি হচ্ছে ফেলোশিপ প্রোগ্রাম। আমরা প্রতি বছর একদল শিল্পীকে ছবি মেলার সাথে যুক্ত করি যারা এই সময়টাতে নতুন কাজ তৈরি করেন। ছবি মেলা শুধুমাত্র আলোকচিত্রীদের উৎসব নয়, আমরা শিল্পের অন্যান্য যে শাখাগুলো আছে সেই শাখার শিল্পীদেরকে আমরা আহ্বান করি এবং তারা একজন মেন্টরের তত্ত্বাবধানে থেকে কয়েক মাস ধরে নতুন কাজ প্রডিউস করেন এবং সেই কাজগুলো দেখানো হয়। আমরা এটাকে ফেলোশিপ হিসেবে দেখি এবং এটার নামই হলো ছবি মেলা ফেলোশিপ। এবারে ছবি মেলা ফেলোশিপ যে প্রদর্শনীটা হচ্ছে এটার নাম ঢেউ। এটা সোহরাব জাহান একজন শিল্পী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, উনি এটার মেন্টর ছিলেন। এই প্রদর্শনীটা আপনারা দেখতে পাবেন দৃকপাট ভবনে। আচ্ছা, আলিয়াস ফ্রাসেজে আর একটা মজার প্রদর্শনী আছে। আচ্ছা, একজন পাকিস্তানি শিল্পী বানি আবিদি, উনি দেখিয়েছেন যে হাতের আঙুলের ইশারা সারা পৃথিবীতে কতটা গুরুত্বপূর্ণ। আমাদের এই যে পৃথিবীর বিভিন্ন এই যে রাষ্ট্রনায়ক এবং বিভিন্ন যে নেতা নেত্রীরা আছেন, তারা হাতের আঙুল ইশারা দিয়ে বিভিন্ন সময়ে যে অর্থটা তৈরি করেন সেটাকে নিয়ে খুব মজার একটা প্রদর্শনী আছে আলিয়াস ফ্রাসেজে। সেটা আমিও মনে করি এই পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে আপনি যদি দেখেন তার একটা বড় ভূমিকা কিন্তু থাকে আঙুলে। এটা ধারণা করি দর্শকরা এটা রিলেট করতে পারবেন, রাইট। আর সবশেষ হচ্ছে একটা খোলা আকাশের নিচে একটা প্রদর্শনী বাংলাদেশের পার্লামেন্টের সামনে মানিক মেভিনিতে আমরা একটা প্রদর্শনী করছি। এই প্রদর্শনীটা আসলে প্রশ্ন করে আমাদের যে জুলাই যে আন্দোলনটা হলো, এর মধ্য দিয়ে অনেক পরিবর্তন ঘটছে, অনেক কিছু হচ্ছে এবং তার ভেতর দিয়ে আমরা দেখেছি যে শুরু থেকে নারীদের উপস্থিতি কিন্তু ছিল অনেক বেশি, অনেক গুরুত্বপূর্ণ এবং বেশ শক্তিশালী উপস্থিতি ছিল। কিন্তু যত দিন যে গেল আমরা দেখেছি তারা হারিয়ে গেছে এবং তাদের জায়গা নেই এবং তারা নীতি নির্ধারক জায়গাতেও নেই এবং তাদের উপস্থিতি আমরা চোখে পড়ে না। আমাদের এই প্রদর্শনীর মধ্যে দিয়ে সেই প্রশ্নটা করা হয়েছে। দারুণ। প্রদর্শনী ছাড়াও তো আপনাদের আসলে আরো বেশ কিছু অ্যাক্টিভিটিস রয়েছে এই উৎসবকে ঘিরে, সেগুলো কি কি? ছবি মেলার সময়ে আমরা এটাকে একটা সুযোগ হিসেবে দেখি। বাংলাদেশের যেসব আলোকচিত্রীরা সিরিয়াস কাজ করেন, শুধু ছবি তোলা না, ছবি তোলার বাইরেও তো অনেক কিছু হয়, সেই জায়গাগুলোতে যারা শিখতে চান, তাদের জানাশোনাকে বাড়াতে চান, তাদের জন্য যেহেতু এই সময়টাতে অনেক পৃথিবীর নামকরা শিক্ষক, শিল্পী তারা আসেন, আমরা সেই সুযোগটাকে ব্যবহার করে আমরা তাদের জন্য ওয়ার্কশপের আয়োজন করি। এবছর 5টি ওয়ার্কশপ হচ্ছে আলোকচিত্রীদের জন্য এবং বিভিন্ন ধরনের মজার ওয়ার্কশপ করবেন। যেমন একজন শিল্পী শেখাবেন কিভাবে একজন আলোকচিত্রী তার নিজের ফটোবুকটা তৈরি করতে পারেন। আমরা সাধারণত মনে করে থাকি যে ফটোবুক তৈরি করাটা প্রেসের কাজ বা ডিজাইনের কাজ, কিন্তু একজন আলোকচিত্রী নিজেই যে তার কাজটা করতে পারেন এটা এবং এটা পৃথিবীব্যাপী এই চর্চাটা শুরু হয়ে গেছে। আমরা মনে করেছি আমাদেরও এটা শেখা উচিত। আমাদের প্রতি ছবি মেলায় আমরা একটা সান্ধ্যকালীন আয়োজন করি। সারাদিন প্রদর্শনী দেখবেন, সন্ধ্যায়
একটি নির্দিষ্ট জায়গায় আমরা সবাই জড়ো হই। এই বছর সেই জায়গাটা হচ্ছে জয়িতা ফাউন্ডেশন। জয়িতা ফাউন্ডেশনে এই শিল্পীরা তাদের কাজ দেখান, আলোচনা করেন, প্যানেল ডিসকাশন হয় এবং এর মধ্য দিয়ে দর্শকদের সাথে শিল্পীদের এক ধরনের আলাপচারিতার সুযোগ তৈরি হয়। মোটামুটি বলা যায় যে এর মধ্য দিয়ে একটা নেটওয়ার্ক তৈরি হয়, যার ভেতর দিয়ে ভবিষ্যতে বাংলাদেশের আলোকচিত্রীদের পরবর্তী ধাপে যাওয়ার আন্তর্জাতিক যোগাযোগ তৈরি হওয়ার সুযোগটা কাজে লাগায়। এবং দর্শকরা আসলে কি ভাবছেন সেই জায়গাটাও সেটা প্রকাশ করার একটা বড় করবার জায়গা সুযোগ আসলে থাকে, এই জায়গাটাতে হয়, এটা ঠিক বলেছেন। আর আপনি যেটা একটু আগে বলছিলেন, স্কুল প্রোগ্রাম নামে আমাদের একটা অংশ আছে। আমরা তো বড়রা সবাই উৎসব দেখি, ছোটদের কথা ভাবি না, আমরা ভাবি এবং আমরা মনে করি যে ছোট থেকেই যদি আপনি ছবিকে পড়ার চর্চাটা করেন, কিভাবে ছবিকে পড়তে হয়, বুঝতে হয়, তাহলে এই যে আজকের এই দুনিয়ায় এই যে এআই নির্ভর ছবি তৈরি হচ্ছে, মিস ইনফরমেশন চলছে, কিভাবে আপনি একটি ছবিকে পড়ে সেখান থেকে ঠিক তথ্যটা বের করবেন, সেটার চর্চাটা আমরা মনে করি ছোট থেকেই হওয়া উচিত। মানে ছবিকেও পড়বার একটা বিষয় আছে। অবশ্যই অবশ্যই, কারণ একটা ছবি সত্য কথাও বলতে পারে, মিথ্যে কথাও বলতে পারে। মিথ্যুকের হাতে যে ছবি যায়, সে যে উপস্থাপনটা করবে সেটা একটা ভুল তথ্য দিবে। আমরা ছবি মেলার শেষ সপ্তাহে অনেক স্কুলের বাচ্চাদেরকে আনি, আমরা মেন্টর রাখি যারা এটা শেখান এবং ঘুরিয়ে ঘুরিয়ে প্রদর্শনী দেখান এবং প্রদর্শনী ছবিগুলোকেই তারা ব্যাখ্যা করেন কিভাবে তারা পড়বে। এটা বড় একটা উদাহরণ হিসেবে তখন তারা কাজে লাগান। জি, এই আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ছবি মেলা এটা শুরু হয়েছে 16 তারিখ থেকে। উদ্বোধনী আয়োজনটা কেমন ছিল সবকিছু মিলে? যেটা ঘটে যে উদ্বোধনের জন্য তো সবাই অপেক্ষা করেই থাকেন, সবাই আসেন, যেমনটা বলছিলাম সারা পৃথিবী থেকে এই মুহূর্তে বোধহয় 60 জনের বেশি আলোকচিত্রী এসেছেন, তারা ছিলেন। আর বাংলাদেশের দর্শকদের তো অপেক্ষাই থাকে, জমজমাট আয়োজন ছিল, পুরো ঘর অডিটোরিয়াম ভর্তি ছিল মানুষজন। আমরা যেটা করেছি উদ্বোধনে, সাধারণ যে প্রথাগত আলোচনার মধ্য দিয়ে উৎসব বা যে কোনো অনুষ্ঠান চালু হয়, সেটার পরিবর্তে আমরা আলোচনার পাশাপাশি একটা বিশেষ আলোচনার আয়োজন করেছি, যেখানে শিল্পীরা কিভাবে আর্ট একটা প্রতিরোধের ভাষা হিসেবে দাঁড়াতে পারে, এই আলোচনাটাকে আমরা প্রথম দিন রেখেছি। এবং আমি শুরুতে আমার বলা উচিত ছিল, কিন্তু আমি বলে রাখি, এবারের উৎসবের মূল বিষয় ছিল রি হচ্ছে একটা উপসর্গ, বাংলায় পুনো, যেটি আসলে ইন্ডিকেট করে নতুন কোনো কিছু চালু করার, নতুন সম্ভাবনা, নতুন জীবন, নতুন পৃথিবী। আজকের দুনিয়ায়, আজকের বাংলাদেশে দাঁড়িয়ে আমরা যেমন একটা নতুন সময়ের অপেক্ষা করছি, সেটাকে মাথায় রেখেই আমাদের আসলে উৎসবের মূল প্রতিপাদ্যটা বাছাই করা হয়েছিল। এবং প্রথম দিন আমরা সেই রিকে ভিত্তি করে কিভাবে শিল্পের মাধ্যমে রেজিস্ট্যান্স তৈরি হয়, সেটা কিন্তু আমরা দর্শকদেরকে আমরা আলোচনা করে শুনিয়েছি। দারুণ ব্যাপার। 31 তারিখে যেহেতু শেষ হয়ে যাচ্ছে, 31 জানুয়ারি, সেদিন কোনো ক্লোজিং সেরেমনি থাকবে কি? আমাদের ক্লোজিং সেরেমনি নেই, কিন্তু আমরা 30 তারিখে একটা বিশেষ আলোচনা রেখেছি, হলো আমানুল হক ওনার প্রদর্শনীতে বাংলাদেশ জাতীয় জাদুঘরে, যেখানে আমরা ফিরে দেখা নামে এই আলোচনা অনুষ্ঠান, যেখানে আমরা আলাপ করব কিভাবে আমানুল হক হয়ে উঠলেন। তার মধ্য দিয়ে এক অর্থে আমাদের ছবি মেলার শেষটা আমরা আলোচনা করে দিব। সেটা 30 তারিখে। আচ্ছা, আমি একটু জানতে চাইবো যে 18টি দেশের মোট 58 জন আলোকচিত্র শিল্পীর অংশগ্রহণে এই আন্তর্জাতিক আলোকচিত্র উৎসবটি হচ্ছে। ছবি বাছাই প্রক্রিয়াটা আসলে কিভাবে করেছেন আপনারা? যেমনটা বলছিলাম, আমাদের তো একটা বিশেষ থিম রয়েছে, সেই থিমের ভেতর দিয়ে আমরা আসলে আমাদের যাত্রা শুরু করেছিলাম বাছাই। আমাদের কিউরেটরদের যে দলটা আছেন, তারা মূলত এই থিমকে ভিত্তি করে সারা পৃথিবীতে কোথায় কি হচ্ছে, আলোকচিত্রীরা কি কাজ করছেন, সেটার উপর প্রথমে গবেষণা করেন। তারপর সেই গবেষণা থেকে আমরা আসলে তুলে ধরি যে আমরা এবছর আমাদের দর্শকদের কি দেখাবো। তার ভেতর দিয়ে নানা ধরনের কাজ এসছে, এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার বিভিন্ন দেশের কাজ এসছে, প্যালেস্টাইনের কথা তো উল্লেখই করলাম। কিন্তু পুরো ব্যাপারটাই আসলে দাঁড়ায় হচ্ছে এখনকার পৃথিবীতে থেকে দাঁড়িয়ে, এখনকার সময়ে দাঁড়িয়ে আপনি সামনে কি ঘটছে, এই দুটোকে আপনি কিভাবে একই সাথে একই আয়নায় দেখবেন, সেটাকে দর্শকদেরকে কিভাবে উপস্থাপন করবেন, সেটা মাথায় রেখেই উৎসবের এই ডিজাইনটা করা। বাহ, দারুণ কনসেপ্ট। যেহেতু এটা 11তম বারের মতন অনুষ্ঠিত হচ্ছে, গত 10 বারের তুলনায় এবারটা আসলে কোথায় আলাদা?
যদি আমি গতবার একটা কথা বলি, আমরা গত 10তম যখন করেছিলাম সে সময়টায় আমাদের অনেক চ্যালেঞ্জ ছিল। স্থানীয় রাজনৈতিক এবং অন্যান্য যে সমস্যা সংকুল যে পরিবেশ ছিল, তাতে আমাদের নিজেদের দালানি শুধু 10তমটা করতে হয়েছে। আচ্ছা, তারপরে আমরা একটা বিশেষ এডিশন করি, যেটার নাম দিয়েছিলাম ছবিমেলা শূন্য। এটা ছিল কোভিডের ঠিক পরপরই, যে সময় আসলে চলাচল সম্ভব ছিল না, পৃথিবী থেকে শিল্পীরা আসতে পারেননি। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা ছবিমেলা চালিয়ে যাব, কিন্তু যেহেতু এটি ছবিমেলার নিয়মিত আসর নয়, আমরা ছবিমেলা 11 হওয়ার কথা ছিল, আসলে ওটা 11 বলিনি, আমরা শূন্য বলেছি, কারণ তখনও পৃথিবী কিন্তু শূন্য থেকে যাত্রা শুরু করেছিল কোভিডের কারণে। সো সেই অর্থে সেই কোভিডের সেই সময় নিয়ম নীতি মেনে সেটাও কিন্তু একটা ভেন্যুতে হয়েছিল। আচ্ছা, এবছর আমরা আসলে ফিরে গেছি আবার ছবিমেলার পূর্ণোদ্যমে, সারা ঢাকা শহরব্যাপী, এবং অনেক মানুষকে এনগেজ করে, অনেক শিল্পীকে এনে। তো সেই অর্থে এবার আমরা বলবো যে আমরা ছবিমেলার পূর্ণ রূপটা দেখাতে পেরেছি। নতুন রূপ, নতুন পৃথিবী, নতুন ভাবে শুরু করা, যেমনটি বলছিলেন, যেটার থিম রি। এই যে এত বড় একটা উৎসব, এত বড় একটা আয়োজন, এবং আপনি যত কিছু বলছিলেন আসলে এত অ্যাক্টিভিটিস, এটার প্ল্যানিংটা তো আসলে অনেকদিন আগে থেকে শুরু না করলে পসিবল না সবকিছু সুন্দরভাবে অর্গানাইজ করা। কতদিন ধরে আপনারা প্ল্যানিং করেন উৎসবটির জন্য? আদতে আমাদের 2 বছর কাজ করার কথা, কারণ ছবিমেলা একটা বিয়েনালে দ্বিবার্ষিক উৎসব, প্রতি 2 বছর পর পর হয়। আমরা মোটামুটি হেঁয়ো করে কাজ করি 1 বছর। আর 1 বছরের মাথায় আমরা যদি একদম জটিল সমীকরণ করি, তাহলে গত 6 মাস আমাদের জান প্রাণ দিয়ে কাজ করতে হয়েছে। এবং অনেকজন আসলে ইনভলভ থাকে না, অনেক বড় একটা দল কাজ করে এটাতে। বাংলাদেশের তরুণ আলোকচিত্রী তো এবং তরুণদের একটা বড় দল এই ছবিমেলার অংশ, এবং তারাই এটার প্রাণ আসলে। তারা যে উদ্যমে কাজ করে সেটাই মনে হয় সফলতার দিকে এগিয়ে নিয়ে যায়। আমার খুব জানতে ইচ্ছা করছে যে আপনারা যখন প্রথমবারের মতন আন্তর্জাতিক আলোকচিত্র উৎসবটি অর্গানাইজ করেছিলেন, ছবি মেলার প্রথমবার, তখন আসলে সেটা কেমন ছিল, বা ওই সময় আপনারা কি ভেবে শুরু করেছিলেন? 2000 সালে প্রথম ছবি মেলা অনুষ্ঠিত হয়, কিন্তু সেটারও অনেক ঝড়ঝঞ্ঝার ভিতর দিয়ে হয়েছিল। আমরা 3বার আমাদের তারিখ পাল্টেছি। আপনি যদি মনে করে দেখেন, সেই সময়টায় নিয়মিত হরতাল হতো। শেষবার যখন আমরা ঠিক করলাম যে এবার আমরা করব, তখন 1 সপ্তাহে টানা হরতাল শুরু হয়ে গেল। তো আমাদের শুরুটার গল্পটাও অনেক সংগ্রামের, হ্যাঁ, শুরুটা অনেক ঝামেলার ভিতর দিয়ে হয়েছে। কিন্তু 2000 সালে যখন শুরু হলো, সেটা এক অর্থে বলা যায় যে একটা নতুন একটা আঙ্গিক আমরা দিয়েছি। এটাকে একটু আমি ব্যাখ্যা করি। আমরা ছবিমেলা বাংলাদেশের একটা আলোকচিত্র উৎসব, আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব, কিন্তু আমরা দেখেছি যখন আমরা 2-3টা ছবিমেলা করে ফেললাম, তারপর তখনও সাউথ এশিয়াতে আমাদের অনেক দেশেই, ভারতের মতো দেশ, এত বিশাল দেশ, তাদের কোনো উৎসব ছিল না। চায়নায় ছোটোখাটো কিছু ছিল, কিন্তু উৎসব আকারে ছিল না, কিংবা অন্যান্য দেশে ছিল। আমরা খেয়াল করলাম আমাদের 2-3টা ফেস্টিভ্যাল যাওয়ার পর এইসব দেশ থেকে আমাদের কাছে আগ্রহ আসা শুরু করলে তারা কি আমাদের কাছে শিখতে পারে কিনা, তারা তাদের নিজেদের উৎসব শুরু করতে চায়। এবং তার পথ ধরে তারা আসলেন, তারা আমাদের সাথে কাজ করলেন, এবং ভারতের প্রথম উৎসব শুরু হয় আমাদের সহযোগিতায়। নেপালে ফটো কাঠমান্ডু শুরু হয় একইভাবে আমাদের সাথে আলোচনার প্রেক্ষিতে, এবং তাদেরকে তারা এক অর্থে আমার ছবি মেলাকে ইন্সপিরেশন হিসেবে দেখেন। তো ছবি মেলার একটা বড় অবদান আছে আমাদের এই আঞ্চলিক যে আলোকচিত্রের যে আন্দোলন, সেই আন্দোলনকে আরো বেগবান করার, এবং আমি মনে করি ছবি মেলার একটা বড় অবদান সেটাই। ছবি একটি গুরুত্বপূর্ণ ভাষা, তাই না, যে ভাষায় আসলে কানেক্ট করতে পারা যায়। একদম শেষের দিকে আমরা চলে এসেছি। ছবি মেলা নিয়ে আসলে স্বপ্নটা কি? এটা তো প্রতিষ্ঠাবার্ষিকীও, এবারে 25তম প্রতিষ্ঠাবার্ষিকী, তো কি ভাবছেন, কি চিন্তা করছেন? ছবি মেলা একটা আন্দোলন। প্রতি বছর আমরা যে থিমটা বাছাই করি, এটা অনেক চিন্তা ভাবনা করে করা হয়, এবং এই এক ছবি মেলা আসলে পৃথিবীকে চেনায়। ছবি মেলা চলতে হবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের নিজেদের যতটা না ভাবনা, তার চেয়ে অনেক বেশি ভাবনা হওয়া উচিত আমাদের নতুন প্রজন্মের। 25 বছর ধরে চলছে, 11টা এডিশন হয়ে গেছে, আগামীতে 12 হবে। সুতরাং আগামীতে যারা হাল ধরবে তারা ছবি মেলাকে নিয়ে চিন্তা করবে। কিন্তু বাংলাদেশের দর্শকদের জন্য আমি বলবো যে ছবি মেলা শেষ হয়ে যাচ্ছে 31 তারিখ, এটা কিন্তু একটা বিশাল সুযোগ। এই সুযোগ ওনাদের মিস করা উচিত হবে না, ওনাদের দেখা উচিত। পৃথিবীর সেরা কাজগুলো এখানে আছে, সেগুলো দেখা উচিত।
আমি তো লন্ডন প্যারিস যে আমি কাজগুলো আমি সবাইকে নিয়ে যে দেখাতে পারবো না, উল্টো হয়েছে, পৃথিবী আমাদের দেশে এসছে। হ্যাঁ। আমার মনে হয় ছবি মেলার এই সুযোগটাকে নিয়ে বাংলাদেশের দর্শকরা সাংস্কৃতিক যে অংশগ্রহণ করা উচিত। বিনিময় কিংবা আলোকচিত্র শিল্পের যে বিনিময়, সেই বিনিময়টা সম্ভব হচ্ছে, সেটা যেখানেই হোক না কেন, এবং সেটা সম্ভব করেছেন আপনারা। আপনাদের সকল কাজের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ছবি মেলা যেন সামনের দিনগুলোতে দর্শকদের জন্য আরো অনেক দারুণ কিছু নিয়ে আসতে পারে, সেই শুভ প্রত্যাশা রইল। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য, আপনার কথাগুলো শেয়ার করবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভির নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।